স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বড় তারকাদের ছাড়া হাভিয়ার কাবরেরার দল যেন ছন্নছাড়া, সেই উদ্যম খুঁজে পাওয়া যায়নি নেপালের বিপক্ষে খেলা 90 মিনিটে। মজার ব্যাপার, স্বাগতিক নেপালের বিপক্ষেও কোনো তোড়জোড় দেখা যায়নি। দিন শেষে রংহীন লড়াইয়ে কেউ জেতেনি, হারেও নি কেউ। গোলশূন্য ড্র একটা ম্যাচের গল্প জানাচ্ছেন খালিদ জামিল। ভেবে দেখুন এমন একটা সিনারিও, হামজা চৌধুরী টিভি সেটের সামনে বসে দেখছেন বাংলাদেশের ম্যাচ। ওখানে ওরও খেলার কথা ছিল, তবে ইনজুরি কনসার্নে শেষ মুহূর্তে ছিটকে গেছেন দল থেকে। ম্যাচ দেখতে দেখতে ভাবছেন তিনি এমন একটা দলের জার্সিতে ইন্টারন্যাশনাল খেলেন যারা নেপালের মতো দলের বিপক্ষেও গোল করতে পারছে না, ম্যাচ জিততে পারছে না। কল্পনার এই ছবি বড্ড বেদনাদায়ক, তাই লেস্টার সিটি থেকে এক ঝটকায় বাস্তবতায় ফেরা যাক। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কোনো রঙ্গমঞ্চ নেই, কোনো জাদু বাস্তবতাও অপেক্ষায় নেই। ম্যাচটা জামাল ভুঁইয়াদের জন্য অন্য কেউ এসে জিতে দেবে না। কিছু একটা যদি হয় সেটা করতে হবে নিজেদেরকেই। বল উইন করা, সঠিক কিংবা ভুল পাস, বল লুজ, আবার সেটা উইন করার চেষ্টা, এই চক্রই চলতে থাকে। এসব করেই 90টা মিনিট কাটিয়েছে বাংলাদেশ নেপাল। প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে কারো কোনো গোল করার তাড়াই যেন ছিল না। ম্যাচের জয় কিংবা পরাজয় বলে কিছু আছে সেটাই যেন জানা নেই দুদলের। নেপালের সাথে অবশ্য এবারই প্রথম নয়, টানা 6 ম্যাচ জয়হীন লাল সবুজ বাহিনী, তার 4টি ড্র। এই যখন অবস্থা, তখন এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠে ভারতকে হারানোর স্বপ্ন দেখে বাংলাদেশ, হংকংকেও হারাতে চায়। অবশ্য নেপাল ম্যাচের বেশ আগেই এই লড়াইকে ঘিরে সম্ভাব্য সব উত্তেজনা একটু একটু করে মারা গেছে। লেস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে হামজার ইনজুরি কনসার্ন। সমিত সোম তো আসছেন না, সেটা আগে থেকেই জানা। ফাহমিদুল মোরসালিনের মতন ফুটবলার কাঠমান্ডুতে যেতে পারেননি, কারণ আন্ডার 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ব্যস্ততা নিয়ে তারা ভিয়েতনামে। এর সাথে যোগ হয়েছে ন্যাশনাল টিমের নাম্বার 1 গোলকিপার মিতুল মারমার ইনজুরি। অবশ্য ওর রিপ্লেসমেন্ট হিসেবে মোহামেডানের গোলকিপার সুজন হোসেনকে না নামালেও পারতেন হাভিয়ার কাবরেরা, কারণ সেই অর্থে গোলের তেমন চান্সই ক্রিয়েট করতে পারেনি নেপালিজরা। একই কথা খাটে অ্যাওয়ে টিম বাংলাদেশের ক্ষেত্রেও। জামাল তপু বর্মনদের খেলা দেখে মনে হয়েছে স্রেফ নিয়ম রক্ষার জন্যই মাঠে নেমেছেন সবাই। যে কটা অ্যাটাক হয়েছে তার মৃত্যু দেখা গেছে প্রতিপক্ষের ডি বক্সে ঢোকার বেশ আগেই। প্রস্তুতির এই হাল নিয়ে এখনই সব প্রশ্ন তোলা যাচ্ছে না, কারণ মূল দল এবার পাননি কোচ কাবরেরা। তবে একটা কথা নতুন করে প্রতি ম্যাচে প্রতিষ্ঠিত হয়, হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়ে সাজানো বাংলাদেশ আর তাদের ছাড়া বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। কিন্তু সেটা আর কতদিন? খালিদ জামিল, ৭১। নেপাল বাংলাদেশ ম্যাচ নিয়ে সন্তুষ্ট দুই দলের কোচই বলছেন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদিও ভিন্ন কথা বলছে বাংলাদেশি সমর্থকরা, তাদের হৃদয় জয় করতে পারেনি লাল সবুজরা। হামজার অভাব হাড়ে হাড়ে ভুগিয়েছে জামাল তপুদের, তবে তা মানতে নারাজ কোচ হাভিয়ার কাবরেরা। নেপালের কাঠমান্ডু থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে আপনি সবচেয়ে বেশি কাকে মিস করেছেন? এই প্রশ্নটা আমরা সমর্থকদের উদ্দেশ্যে করেছিলাম। এক কথায় উত্তর এসেছে হামজা চৌধুরী। আজকে আমরা হামজাকে মিস করছি। যদি আজকে হামজা থাকতো তাইলে নিশ্চয়ই আমরা গোল পেতাম। নেপালের বিপক্ষে ম্যাচ শেষে কোচ হাভিয়ার কাবরেরাকে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিল, আপনি কি হামজা চৌধুরীকে মিস করেছেন? কোচ এক কথায় বলেছেন না, তিনি তার দলের পারফরমেন্স নিয়ে মোটামুটি সন্তুষ্ট। আমরা দর্শকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম বাংলাদেশ এবং নেপালের ম্যাচ দেখে বাংলাদেশকে আপনারা কত মার্ক দিবেন। সেখানে কেউ 5 দিয়েছেন, কেউ 7 দিয়েছেন, তো কেউ 7.5 দিয়েছেন। আজকের খেলার পারফরমেন্স অনুযায়ী 5 দেওয়া ভালো, আর আমাদেরকে ভালো উপহার দিতে পারেনি। গোলটা আমরা কাঙ্ক্ষিত আশা যেটা নিয়ে আসছিলাম এটা পাইনি। অ্যাটলিস্ট ওরা আরেকটু ভালো খেলতে পারতো, আমার মনে হয় না ওরা ওদের ফুল এফোর্টটা দিয়েছে। 10-এ 7 দেওয়া যায়। ইয়েস, আমরা মাঠে এনজয় করেছি, অনেক এনজয় করেছি। আমরা বাপ ছেলে মিলে অনেক এনজয়, আমাদের এনজয়ের শেষ নাই আজকে। বাট বাংলাদেশ যদি আজকে জিততো আরো খুশি হতাম। বাট নেক্সট এর জন্য শুভকামনা। আগামী ম্যাচেও আমরা আসবো, বাংলাদেশকে সাপোর্ট করার জন্য নেপালে আসছি, আগামী ম্যাচেও থাকবো আমরা। 10-এ কত দিবেন? 10-এ 7 দেবো। এই ম্যাচ নিয়ে আমরা নেপালের কোচকে প্রশ্ন করেছিলাম যে আপনি সন্তুষ্ট কিনা। তিনি এক কথায় বলেছেন তিনি সন্তুষ্ট, এবং তিনি তার দলকে 10-এর মধ্যে দিচ্ছেন 8, বাংলাদেশকে দিচ্ছেন 7.5। I'm satisfied. I can feel that the players aren't so satisfied. They feel they should have won, and I think
possibly a goal. 1-0 would have been a fair result for us. But this is the way football works. As I said in the press conference, finishing is the hardest thing to do, and it's an area that we need to improve. But for the performance, I'm satisfied. For us going forward for AFC qualifiers, it's a big step in the right direction for how I would like the team to play. Do you miss Hamza Choudhury? Personally, no. Honestly, I speak about our team 90% of the time and Bangladesh 10% of the time. So, of course, it would be nice, I think, for the Nepali fans to have someone like him visit the country. They really are attracted to that kind of star power. But for me, it's, I think, a solid 7.5. 7.5 out of 10. And your team? I would give us... Out of 10? I would give us 8. 8? Yes. হাসান সজীব, 71, 10 রাঙ্গাশালা স্টেডিয়াম, কাঠমান্ডু, নেপাল। মেয়েদের পথে হাঁটা হলো না অনূর্ধ্ব-23 পুরুষ জাতীয় দলের। ভিয়েতনামের পর ইয়েমেনের কাছেও হেরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এক ম্যাচ হাতে রেখে ছিটকে গেছে বাংলাদেশ। যুবারা হেরেছে 1-0 গোলে। শনিবার ইয়েমেনের বিপক্ষে শুরু থেকে চোখে চোখ রেখেই লড়েছে বাংলাদেশ। খেলোয়াড়দের শরীরী ভাষায় সেই তেজও ছিল, কিন্তু 87তম মিনিটে মুজিবুর জনির লাল কার্ডেই ঘুরে যায় ম্যাচের মোড়। 10 জনের বাংলাদেশকে মুহুর্মুহু অ্যাটাকে কাঁপিয়ে দেয় ইয়েমেন। শ্রাবণ ব্যাক টু ব্যাক 2টা সেভও করেন, কিন্তু ম্যাচের শেষ মিনিটে ইয়েমেন ফরওয়ার্ড ইসাম আল আওয়ামির শট তাকিয়ে তাকিয়ে জালে জড়াতে দেখা ছাড়া আর কিছু করার ছিল না বাংলাদেশ রক্ষণের। নিয়ম রক্ষার ম্যাচে 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। লড়াই করেও ম্যাচ হারার কোনো পয়েন্ট থাকলে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই ইয়েমেনের বিপক্ষে কিছু পয়েন্ট জুড়ত বাংলাদেশের, কিন্তু সেই নিয়ম যেহেতু নাই, তাই এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে আর যাওয়া হচ্ছে না যুবাদের। এই গল্প কিন্তু নতুন না, প্রতিবারই আসল জায়গায় মাঠের ফুটবল হচ্ছে ব্যর্থ। সফলতার রাস্তাটা তবে কি আছে, কি কোনো প্রেসক্রিপশন? ফয়সাল হাবিবের রিপোর্ট। হেয়ার উই গো এগেইন। বহুল প্রচলিত এই মিমটা দেখে থাকবেন। বাংলাদেশ ফুটবলের সমর্থকেরাই হয়তো সবচেয়ে বেশি অনুভব করেন কথাটার মর্ম। হোক জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, ঠিক বিরতির আগে অথবা ম্যাচ শেষ হওয়ার আগে গোল খেয়ে ম্যাচে পিছিয়ে পড়া অথবা ম্যাচ হারার অভ্যাস বানিয়ে ফেলেছে ফুটবলাররা। শুধু তাই নয়, মাঠের ফুটবলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আপত্তি তোলার জায়গা আছে। হাকডাক হচ্ছে অনেক, ফল কি আসছে? এই স্কোয়াড দারুণ ভারসাম্যপূর্ণ, সব পজিশনেই খেলোয়াড় আছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে প্রথম 2 ম্যাচ হেরে দল যেহেতু বাদ পড়েছে, তাহলে বলাই যায় সেই পজিশন ওরিয়েন্টেড প্লেয়ার কিংবা তাদের ব্যাকআপ কোথাও কারো স্কিল কোনোভাবেই কাজে আসেনি। স্কোয়াডে ছিল জাত নম্বর 9, সেটা টিম ম্যানেজমেন্টেরই ভাষ্য। তাহলে 2 ম্যাচেও স্কোর শিটে গোল নাই কেন? এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফিক্সচার হয়েছে বেশ কিছুদিন আগে। স্কোয়াড নিয়ে দেশে আবাসিক ক্যাম্পের পর বাহরাইনে হয়েছে 12 দিনের অনুশীলন। 2টা ক্লোজ ডোর ম্যাচ হয়েছে সে দেশে। সেখানে হারার পরও বারবার বলা হয়েছে এই স্কোয়াডকে দিয়েই হবে। এতেই দর্শকেরা বড় আশা নিয়ে টিভির সামনে বসেছে। কিন্তু মূল পরীক্ষায় যখন যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের কাছে হারছে সব সুযোগ সুবিধা পাওয়া বাংলাদেশিরা, তখন সেই হারে শুধু ক্ষোভ না, মিশে থাকে লজ্জা। এবার আসুন প্রবাসী ফুটবলার সিলেকশন এবং তাদের পারফরমেন্সে। অনূর্ধ্ব-23 দলের স্কোয়াডে রাখা হয়েছে 4 প্রবাসী ফুটবলারকে। শুধুমাত্র জায়ান আহমেদই খেলেছেন 2 ম্যাচের পুরোটা সময়, আর কাউকে কোচ পুরোটা সময় মাঠে রাখতেই পারেননি। মজার ব্যাপার হলো, জায়ান দলের সাথে ক্যাম্প করেছেন, বাকিরা স্কোয়াডে পেয়েছেন ডিরেক্ট এন্ট্রি। প্রশ্ন তাই দুটো, কিউবা শালিকদের কি দেখে স্কোয়াডে জায়গা দেওয়া হলো? যদি লম্বা ম্যাচ টাইম না দেয়া যায় ওদের, তবে কেন ফেডারেশনের পকেটের টাকা খরচ করে উড়িয়ে আনা হলো? এসব উত্তর না পেলে প্রবাসী ফুটবলার নাম দেখেই সমর্থকেরা কিন্তু আর বোকা হবে না। কোচই ফুটবল দলের সর্বেসর্বা, সফলতা ব্যর্থতার দায় তাই কোচদেরও নিতে হবে। অনূর্ধ্ব-23 দলকে হাভিয়ার কাবরেরাও 2 দিন সময় দিয়েছেন। স্প্যানিশ কোচের প্রত্যক্ষ পরামর্শে তারই সহকারী হাসান আল মামুন এই দলের সাথে যুক্ত ছিলেন। ফল কি দিতে পারলেন? আন্তর্জাতিক ব্যস্ততার কারণে জাতীয় দলের কোচ না হয় পরিবর্তন করা যাচ্ছে না, অনূর্ধ্ব-23-এ ভালো মানের একজন আনা যেত না? বিশেষ করে নারী দলের হেড কোচ পিটার বাটলারের উদাহরণ তো চোখের সামনে। একটা করে টুর্নামেন্ট আসে, শুরু হয় ক্যাম্প, গোটা 2 প্রস্তুতি ম্যাচ, এরপর ফ্লাইট, দিন শেষে হেরে বাড়ি ফেরা। এই চক্রই চলছে দেশের ফুটবলে বছরের পর বছর। প্রবাসী ফুটবলার গল্পে নতুন রং চড়িয়েছে ঠিক, কিন্তু পাল্টায়নি মূল গল্পটা। পরের মিশনে যাওয়ার আগে বাফুফের হাতে কি নতুন কোনো প্রেসক্রিপশন আছে? ফয়সাল হাবিব, 71।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রীতি ম্যাচের আয়োজন করে ঢাকা মহানগরের স্থানীয় নেতাকর্মীরা। ম্যাচটি উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাঠে ছিলেন সাবেক গোলকিপার আমিনুল হক। ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নামের দুটি দলে ভাগ হয়ে ম্যাচ খেলা হয়। মহানগর উত্তর দলের ক্যাপ্টেন ছিলেন আমিনুল হক। খেলোয়াড়ি জীবনে গোলকিপার হিসাবে খেললেও এদিন মাঠ সামলিয়েছেন সাবেক এই তারকা। দলকে জেতাতে অ্যাসিস্টও করেছেন। ম্যাচ মাঠে গড়ানোর আগে সালাউদ্দিন আহমেদকে জার্সি উপহার দেন দুই দলের খেলোয়াড়রা। যুব সমাজকে ফুটবলে উদ্বুদ্ধ করতেই এই ম্যাচ আয়োজন করা হয়। দিনে দিনে বদলাচ্ছে বিসিবি নির্বাচনের রং। হুট করেই চিত্রনাট্যে ফারুক আহমেদ। শোনা যাচ্ছে ইলেকশনের মাঠে নামার ঘোষণা দিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্টও। বিসিবি নির্বাচন সামনে রেখে আজ 3 সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছেন বর্তমান বিসিবি বস আমিনুল ইসলাম। এদিকে বিপিএল ফিক্সিং ইস্যুতে রোববারই কঠিন সিদ্ধান্ত নিতে পারে 4 সদস্যের কমিটি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই ব্যাপারেই ওনাদের রিকমেন্ডেশনটা আসবে। আপনি যেভাবে বললেন, আমাদেরও যখন ইন্টারনাল আলাপ হয়েছে তখন কথা এটাই। গুড নিউজ হচ্ছে আমাদের 3 জনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক। পুরনো এই মুহূর্তটাই কি তবে বিসিবি নির্বাচনের নতুন ছবি হতে যাচ্ছে? ভোটের মাঠে বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলামের পাশে দাঁড়াচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ। শুনতে অবাক লাগলেও ফারুক আহমেদের কাছে তেমনটাই নাকি প্রস্তাব গেছে, যারা আমিনুল ইসলামকে বিসিবিতে জয়ী দেখতে চাইছে। তবে অবাক হবার কিছুই থাকবে না যদি দিন কয়েকের মাঝে ফারুক আহমেদ নিজেই নির্বাচন করার ঘোষণা দিয়ে বসেন। শেষ কথা বলতে যে কোনো কথাই নেই ভোটের মাঠে। নতুন করে আবার ফারুক ভাইয়ের নামও শুনছি, আপনি এরকম কোনো কিছু শুনেছেন কিনা? ক্রিকেটের 3টা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে, আমি জানি না যে ফারুক ভাইয়েরটা কতটা কনফার্ম। যদি হয়, গুড নিউজ হচ্ছে আমাদের 3 জনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক ইন্টারেস্টেড। সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে। সাম্প্রতিক সময় একদম 2-1 দিনের ঘটনা বলছি, বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার কাছে একটা ফোন কল এসেছিল। এগুলো তো আবার আনএক্সপেক্টেড একটু, মানে আপনি যেহেতু আছেন এখন বোর্ডে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা, মানে এরকম কোনো কিছু কি আসলে হয়েছে কিনা যে এই ঘটনার পর আপনারা বিসিবি থেকে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কিংবা এটার জন্য জিডি করা থাকতে পারে? অনেক কিছু লাস্ট 2-3 দিন আমি একটু ওনার সাথে যোগাযোগটা কম। ও তো একটা নাম প্রেসিডেন্ট, তো অনেক ডিস্টার্ব হয়। এই জন্যে হয়তো উনি চেয়েছেন, মানে হয়তো উনি আমার মতো আপনার মতো নিউ মার্কেটে চলে যাওয়ার তার পক্ষে এখন ডিফিকাল্ট, লোকজন ছবি তোলার জন্যে এর জন্য হয়তো এই সেন্সেও উনি ওনার সাথে কথা বললে বুঝতে পারবো যে কতটা মানে সিরিয়াস ছিল জিনিসটা। ফারুক আহমেদের সিদ্ধান্ত নিয়ে এখনো ধোঁয়াশা থাকলেও আমিনুল ইসলাম বুলবুল আর তামিম ইকবালকে ঘিরেই ইতিমধ্যে নির্বাচনের মাঠ উত্তাপ ছড়াচ্ছে। শনিবার 3 সদস্যের ইলেকশন কমিশনও ঘোষণা করেছে বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন উঠছে, বুলবুল নিজেই যখন ইলেকশন করবেন তখন তার ইলেকশন কমিশন ঘোষণা করার সিদ্ধান্ত কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে? যাদের নাম দেওয়া আছে তারা তো আর ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না। এখন ধরেন ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন। এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি দেখি না কোনো, যে যদি ওরকম হতো কারো ওনার পরিচিত লোক দিয়েছে, আমার মনে হয় না এরা কেউ ওনার নিজস্ব পরিচিত লোক। বিসিবি নির্বাচনের মাঝেই গরম খবর আসতে যাচ্ছে 8 সেপ্টেম্বর। বিপিএল এর ফিক্সিং নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির দেয়া রিপোর্ট পর্যালোচনা করে রোববার পরবর্তী করণীয় ঠিক করবে 4 সদস্যের কমিটি, যেখানে আছেন বর্তমান 2 পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, স্বপন চৌধুরী আর 2 আইনজীবী। ইতিমধ্যেই সবশেষ বিপিএল এর একটা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শোনা যাচ্ছে আসন্ন এনসিএল টি20 টুর্নামেন্ট ঘিরে সন্দেহভাজন ক্রিকেটারদেরকেও খেলা থেকে দূরে রাখার সিদ্ধান্ত আসতে পারে। এরকম হতে পারে কিনা যে এনসিএল সামনে, এবং এনসিএল এর সময় আমরা দেখব যে যাদের ব্যাপারে অনেক হাই ফ্ল্যাগ যারা, তাদেরকে কোনো কারণে আসলে বিরত রাখা, যেটা বুলবুল বলেছিলেন যে ফর্মে সিগনেচার করে তারপর খেলতে হবে এনসিএল এ। সো ওইরকম কিছু ক্রিকেটার কি এরকম হতে পারে যারা এই ব্যাপারেই ওনাদের রিকমেন্ডেশনটা আসবে।
আপনি যেভাবে বললেন আমাদেরও যখন ইন্টারনাল আলাপ হয়েছে তখন কথা এটাই যে এখন হয় কি আমাদের মতে আনটিল প্রুভেন গিলটি কাউকে আমরা শাস্তি দেওয়া যাবে না। বাট দূরে রাখার তো অনেক ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ থাকতে পারে, এটার এই জন্যেই আমরা এটা শোনেন, কারো যদি ফ্ল্যাগ থাকে, কারো নাম আসে, মানে কিভাবে আমরা করব, এই যে আপনি বললেন যে বাইরে রেখে করবে না চলবে, এই ডিসিশনগুলি দিবে, তখন আমরা বোর্ড বলতে পারবো, এই রিকমেন্ডেশনে আমরা আমাদের মতামত দিতে পারবো। অনেক শঙ্কা আর নির্বাচনের উত্তাপের মাঝেই দেশের ক্রিকেটের জন্য বড় সুখবর। দেশের আম্পায়ারদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে 13 সেপ্টেম্বর ঢাকায় পা রাখছেন সাইমন টোফেল। নাহিয়ান বিন জসিম, ৭১। ট্রান্সফার উইন্ডো ক্লোজের আগে গুঞ্জন উঠলেও শেষমেশ এমি মার্টিনেজকে দলে ভেরায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আবারও কেন ভেস্তে গেল এ ডিল, সে ব্যাপারে এবার মুখ খুলেছেন এই গোলকিপারের ভাই আলেহান্দ্রো। জানিয়েছেন পছন্দের হওয়াতেই এমিকে ছাড়েনি অ্যাস্টন ভিলা। এই গোলকিপারকে ঘিরে সামনের দিনগুলোতে ভিলার প্ল্যানটাই বা কেমন, বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার শেষ প্রহর তখন হঠাৎ করেই অ্যাস্টন ভিলার স্কোয়াডে দেখা মিলছিল না এমি মার্টিনেজের। চারদিকে তখন গুঞ্জন ইউনাইটেডে যাবেন বলেই দলটার স্কোয়াডে নাম নেই এই গোলকিপারের। তবে প্লট টুইস্টে দেখা গেল এই আর্জেন্টাইন বাজপাখিকে না নিয়ে উল্টো রয়্যাল অ্যান্টওয়ার্পের তরুণ গোলকিপার ল্যামেসকেই দলে টেনেছে রেড ডেভিলরা। সবার মনে তখন প্রশ্ন, শেষ মুহূর্তে হঠাৎ এমিকে পাশ কাটিয়ে গেল কেন ম্যানচেস্টার ইউনাইটেড? আর রেড ডেভিলদের সঙ্গে আরেকবার ভেস্তে যাবার পর এখন অ্যাস্টন ভিলাতে এই গোলকিপারের ভবিষ্যৎটা হতে চলেছে কেমন? ডি স্পোর্টস রেডিওতে এমির ভাই আলেহান্দ্রো খোলামেলা আলাপ করেছেন এ ডিল ব্যর্থ হবার প্রসঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন এ ডিল না হওয়ার পেছনে অ্যাস্টন ভিলা অথরিটির কেমন ভূমিকা ছিল সে বিষয়ে। সে সবার কাছে পছন্দের, আর পরিচালকরা তাকে বিক্রি করতে চাননি, কারণ সে দলের প্রধান খেলোয়াড়দের একজন। অন্য এক দল তাকে চাইছিল, আর বিরোধটা মূলত এই বাণিজ্যিক দ্বন্দ্ব নিয়ে শুরু হয়। এখানেই শেষ না। আলেহান্দ্রোর দাবি নাপোলিতে ম্যারাডোনা যত বড় লেজেন্ড ছিলেন, অ্যাস্টন ভিলাতে এমি ঠিক তত বড়ই একজন লেজেন্ড ফুটবলার। তাই এমন একজন প্লেয়ারকে দলটা সহজে চায়নি ছাড়তে, যে কারণে ভেস্তে গেছে ইউনাইটেডে ট্রান্সফার ডিলটা। এদিকে শেষমেশ অ্যাস্টন ভিলাতেই থাকার কারণে এই গোলকিপারকে আবারও দলের সঙ্গে যুক্ত করতে চায় দলটার কোচ উনাই এমেরি। তবে তার আগে তারা এটাও নিশ্চিত হতে চায় আর্জেন্টাইন এই বাজপাখির মন ভিলাতে আবার বসবে কিনা সে ব্যাপারে। দলটার সাফ কথা, পুরোপুরি কমিটমেন্ট না পেলে এমিকে ভবিষ্যৎ ভাবনায় প্রাধান্য দেবে না ওরা। তবে এক্ষেত্রে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি খানিকটা যেন সাফাই গিয়েছেন এই গোলকিপারের পক্ষে। তার দাবি, ম্যানিউতে যেতে চাইলেও শেষমেশ না যেতে পারার ব্যাপারটা মেনেই নিয়েছেন মার্টিনেজ। আর পজিটিভ মাইন্ডসেটের কারণে এই বাজপাখি আকাশী নীলদের হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে ক্লাবে ফিরলে সেখানে যে নিজের শতভাগ দেবেন সে বিষয়ে নেই কোনো সন্দেহ। রায়ান আহমেদ, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।